বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। প্রথমে আমার পরিচিতি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, চাটখিল। আজকে আমি তোমাদের উদ্দেশ্যে একটি অনলাইন ক্লাস উপস্থাপন করব। সেটা হলো শ্রেণী নবম দশম, বিষয় ফিনান্স ও ব্যাংকিং। আজকে আমার পাঠ হলো ব্যাংকের হিসাব। আজকে আমি যে পাঠটি তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হলো একাদশ অধ্যায় ব্যাংকের আমানত চ্যাপ্টার। আজকে আমি একাদশ অধ্যায় ব্যাংকের আমানত, এই আমানতের অধ্যায়ে আমি তাহলে ব্যাংকের হিসাব সম্পর্কে তোমাদের সামনে আজকে বিভিন্ন ধরনের সুবিধা এবং অসুবিধা, কিভাবে হিসাব করতে হয়, কিভাবে হিসাবটা বন্ধ করা যায়, সেটাও পারলে কিছু আলোচনা করে দেব। তাহলে ব্যাংকের হিসাবের প্রকার, ব্যাংক হিসাবের প্রকার সবাই ব্ল্যাক করে দেখো। ব্যাংক হিসাবের প্রকার। তাহলে ব্যাংক হিসাবের প্রকার মধ্যে প্রথমে যেমন আমি একটু আলোচনা করি। গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের হিসাব করে। মানুষের জীবিকা, প্রয়োজন, সময়, অবস্থান ও চাহিদা ভিত্তিতে ব্যাংক বিভিন্ন ধরনের হিসাব করে থাকে। এই বিভিন্ন ধরনের হিসাবের প্রকারভেদ সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব চলতি হিসাব। তাহলে আমরা প্রথমে আলোচনা করবো এক নম্বর হলো আমাদের চলতি হিসাব। প্রথমে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো এই চলতি হিসাবটা সাধারণত ব্যবসায়ী থেকে অত্যন্ত জনপ্রিয় হিসাব। চলতি হিসাবে কাকে বলে সেটা আমরা আজকে প্রথমে আলোচনা করব। যে হিসাবের মাধ্যমে প্রতিদিন অথবা সপ্তাহে যতবার টাকা জমা দেওয়া যায় এবং প্রয়োজন মতো চাহিদা মাত্র যতবার খুশি টাকা উত্তোলন করা যায়। অর্থাৎ আমি প্রতিদিন ইচ্ছে করলে টাকা জমা দিতে পারি, প্রতিদিন টাকা যতবার ইচ্ছে টাকা উত্তোলন করতে পারি। এই ধরনের হিসাবকে আমরা সাধারণত কি বলি? চলতি হিসাব। ব্যবসায়ীদের জন্য সাধারণত এই হিসাবটা অত্যন্ত সুবিধাজনক, আর এই হিসাবে সাধারণত কোনো প্রকার সুদ প্রদান করা হয় না। আবার এই হিসাবে অনেক সময় দেখা গেছে ব্যবসায়ীদের যদি ব্যাংক হিসাবে তাদের সঞ্চিত অর্থ যদি কোনো ঘাটতি দেখা দেয়, তাহলে তারা এই হিসাবের মাধ্যমে জমাতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে। তাহলে আমরা বুঝলাম চলতি হিসাব কাকে বলে। আমি আবার বলতেছি, যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা দেওয়া যায় এবং যতবার খুশি টাকা উত্তোলন করা যায়, তাকে আমরা কি বলবো? চলতি হিসাব বলবো। আর এই চ্যাপ্টারের মধ্যে এই চলতি, সঞ্চয়, স্থায়ী আমানত, এই হিসাবের মধ্যে কিন্তু পরীক্ষা অনেক সময় আমি দেখেছি একটা সৃজনশীল প্রশ্ন থাকে। এই জন্য আমি কিন্তু তোমাদেরকে এই চ্যাপ্টারটা আলোচনা করতেছি তোমাদের সামনে। তাহলে চলতি হিসাবটা গেল। এবার আসো আমরা সঞ্চয় হিসাব কাকে? সঞ্চয় হিসাব হলো সঞ্চয় হিসাব। সঞ্চয় হিসেবে সাধারণত যারা স্বল্প মাসিক বেতন, সপ্তাহে দেখা গেছে তাদের বেতন হয়, মাসিক বেতন হয়, অর্ধমাসিক বেতন হয়। অর্থাৎ তারা মাঝে মাঝে অনেক সময় দেখা গেছে তাদের সঞ্চয় হয় প্রতিদিন হয়, সপ্তাহে হয়, 15 দিনে হয়, মাসিক হয়। তাহলে এই হিসাবটা কাকে বলে? সাধারণত ওই ধরনের জনগণের জন্য সাধারণত এই সঞ্চয় হিসাবটা আমরা করে থাকি। এরপর দেখো সঞ্চয় হিসাব, এটা হলো যে হিসাবের মাধ্যমে প্রতিদিন অথবা সপ্তাহে যতবার খুশি টাকা জমা দেওয়া যায়, তবে সপ্তাহে 2 বারের বেশি টাকা উত্তোলন করতে পারে না।
প্রয়োজন বোধে ব্যাংকের অনুমোদন নিয়ে 2 বার বেশি টাকা উত্তোলন করতে পারে। তাহলে আমরা সহজভাবে বলবো এটাই যে চলতি হিসাব কাকে বলে। আমরা আবার ফিরে যাচ্ছি, যে হিসাবের মাধ্যমে যতবার খুশি টাকা জমা দেওয়া যায়, তবে সপ্তাহে 2 বারের বেশি টাকা উত্তোলন করতে পারে না, সেই হিসাবকে আমরা সাধারণত কি বলবো? সঞ্চয় হিসাব বলবো। সাধারণত অভাবশায়ী নির্দিষ্ট আয়ের জনগণ সঞ্চয়ের উদ্দেশ্যে হিসাব করে থাকে। অভাবশায়ী সীমিত ইনকাম যাদের, তারা সাধারণত হিসাবটা করে থাকে, এবং সবচেয়ে বেশি ব্যাংকে হিসাব, সঞ্চয় হিসাবটাই বেশি মানুষ করে। এই হিসাবে সাধারণত অল্প কিছু হারে সুদ প্রদান করা হয়, সুদ প্রদান করে। আজকালকার আসলে কোনো অনেক ব্যাংকই কিন্তু এই ধরনের নিয়মকানুন তারা পালন করে। সপ্তাহে নিয়ম হলেও উত্তোলন করতে পারবে সপ্তাহে 2 দিন, কিন্তু অনেকে দেখা গেছে আরো অনেক বেশি উত্তোলন করে ফেলে। তাহলে আমরা বুঝলাম, তাহলে যদি উদ্দীপকে যদি আসে, যেমন কারোর নাম দিয়ে, যেমন রহিম, করিম, একজন দেখেছে একজন ব্যক্তি সে সপ্তাহে 2 বার বেশি টাকা উত্তোলন করতে পারে না, ব্যাংকের নির্ধারিত ফর্মে অতিরিক্ত টাকা উত্তোলন করতে হলে টাকা উত্তোলন 2 বারের বেশি যদি উত্তোলন করতে হয়, তাহলে ব্যাংকের অনুমোদন নিতে হবে। এ ধরনের সাধারণত কোন ধরনের হিসাব? তাহলে আমরা সেটাও বলবো সঞ্চয় হিসাব। তাহলে সঞ্চয় হিসাবটা চলে গেল। আমরা সাধারণত এটা বুঝবো কিভাবে? সঞ্চয় হিসাব। এবার হলো স্থায়ী হিসাব। 3 নম্বর হলো স্থায়ী হিসাব। স্থায়ী হিসাব একটি নির্দিষ্ট সময়, দেখো স্থায়ী হিসাবটা হলো একটি নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য হিসাব খোলা হয়। তাহলে আবার বলতেছি, একটি নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। স্থায়ী হিসাবটা সাধারণত 1 মাস, 2 মাস, 6 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, কেউ অথবা 10 বছর ইত্যাদি মেয়াদের জন্য টাকা জমা রাখা। এই হিসেবে কিন্তু ব্যাংক উচ্চ হারে সুদ প্রদান করে। ব্যাংকের সুদটা সবচেয়ে বেশি দেখতে। আবার ইচ্ছে করলে কিন্তু যে টাকা উত্তোলন, ইচ্ছে করলে মেয়াদ শেষের আগে কিন্তু টাকা উত্তোলন করতে পারে না। তবে কোনো ব্যক্তি যদি কোনো কারণবশত বিপদে পড়ে বা তার টাকার বেশি প্রয়োজন, তখন সে যদি টাকা উত্তোলন করে, তাহলে সে সাধারণত সুদ পায় না, মূল টাকাটাই পায়। তাহলে এক্ষেত্রে কি, সে মূল টাকাটা অতিরিক্ত সময়ের আগে যদি টাকা উত্তোলন করে, তাহলে সে মূল টাকাটা পাবে, তবে সুদ পাবে। তাহলে আমরা এই স্থায়ী হিসাবটাও কি সেটাও দেখলাম। আমাদের দেশে সাধারণত এই 3টি হিসাবটাই বেশি চলে, সেটা হলো চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। তাছাড়া আরো অনেক ধরনের হিসাব আছে। যেমন এখানে আছে স্কুল সঞ্চয় হিসাব। স্কুল দেখো, স্কুল সঞ্চয় হিসাব, স্কুল সঞ্চয় হিসাব। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সঞ্চয়ের প্রবণতা। এটা হলো স্কুল এবং কলেজে যারা পড়াশোনা করে, বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে তো তাদের বয়স অনেক সময় দেখা গেছে 18-19 হয়ে যায়। সাধারণত আমাদের যারা স্কুল এবং কলেজে শিক্ষার্থীদের সঞ্চয় প্রবণতা বৃদ্ধির জন্য এই জাতীয় হিসাব করা হয়। শিক্ষার্থীরা তাদের সঞ্চিত অর্থ এই হিসাবের মাধ্যমে জমা রাখতে পারে। আমাদের দেশে সাধারণত এই ধরনের হিসাব তেমন একটা দেখা যায় না। স্কুল সঞ্চয় হিসাব আমাদের দেশে তেমন একটা দেখা যায়। এরপর হলো বীমা সঞ্চয় হিসাব। হলো বীমা সঞ্চয় হিসাব। বীমা সঞ্চয় হিসাব এটা সাধারণত জীবন বীমা। জীবন বীমা জানো না তোমরা? জীবনের বিনিময় অর্থাৎ জীবন নিরাপত্তার জন্য যে ধরনের বীমা চালু, সাধারণত আমরা জীবন বীমা। এই হিসাবের মাধ্যমে সঞ্চয় হিসাব এবং জীবন বীমার সুবিধাও পাওয়া যায়। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আমানতকারীদের উক্ত হিসেবে, নির্দিষ্ট পরিমাণ অর্থ আমানতকারীদের উক্ত হিসাবে জমা রাখতে হবে। আমাদের একটি
একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আমানতকারীদের উক্ত হিসাবে জমা রাখতে হবে। উক্ত জমার টাকার উপর প্রাপ্ত সুদের কিছু অংশ হতে প্রিমিয়াম বাদ দেওয়ার পর আমানতকারীর নামে মোট অঙ্কের বীমা করা হয় এবং গ্রাহক উক্ত বীমার সুবিধা ভোগ করে। তাহলে এটাও গেল। এরপরে আমরা আবার একটা লিখবো, এবার দেখো নম্বরটা, সেটা হলো বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাব। বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাব, মুদ্রা স্থায়ী হিসাব। বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাব এটা সাধারণত যারা বিদেশে যারা থাকে, বিদেশে যারা দেখা গেছে ব্যবসা করে, প্রতিনিয়ত আসা যাওয়া করে, তাদের জন্য সাধারণত হিসেবটা খোলা হয়ে থাকে। অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই জাতীয় হিসাব করে থাকে। এই জাতীয় হিসাবের মাধ্যমে শুধুমাত্র বৈদেশিক মুদ্রা লেনদেন হয়। বৈদেশিক মুদ্রা ছাড়া অন্য কোনো মুদ্রা সেখানে লেনদেন হয়। তাহলে দেখা গেছে একজন যদি বিদেশ সফর করে, বিদেশ থেকে আসা যাওয়া করছে, কিন্তু বিদেশের তার যেমন একজন সৌদি আরব থাকে, তার সেখানে রিয়েল চলছে, বাংলাদেশের টাকা সে ওইখানে তো বাংলাদেশের টাকা চলবে। তাহলে এটা সে কি করে, রিয়েলের মাধ্যমে, এই হিসাবের মাধ্যমে সে কি করে টাকা স্থানান্তর করে, লেনদেন করে থাকে। তাহলে বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাবটা আমরা বুঝলাম। তারপর দেখো ডিপোজিট পেনশন স্কিম। ডিপোজিট পেনশন স্কিম, ডিপোজিট পেনশন স্কিম, এটা সাধারণত আমাদের সেই ক্ষুদ্র আয় যারা বেশি তারা এই ধরনের হিসাব করে থাকে, বা যাদের ইনকাম ভালো তারাও হিসাব করে। অর্থাৎ দেখা গেছে মানুষ তো সঞ্চয় করে বছরের শেষে অথবা মাসের শেষে, সাপ্তাহিক অথবা প্রতিদিন এই হিসেবে কিছু কিছু টাকা জমিয়ে দেখা গেছে এক সময় নির্দিষ্ট সময়ের পর বড় একটা অ্যামাউন্ট পাওয়ার আশায়, সুদ সহ অ্যামাউন্টটা পাওয়ার আশায় সাধারণত এই ধরনের হিসাব করে থাকে। যেমন এই হিসাবের মাধ্যমে প্রতি সপ্তাহে প্রতি মাসে নির্দিষ্ট আয়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। এভাবে দীর্ঘমেয়াদের টাকা জমা করে এবং মেয়াদ শেষে এককালীন ভিত্তিতে সুদ সহ টাকা ফেরত দেওয়া হয়। প্রতি মাসে কেউ 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যে কোনো অঙ্কের সাপ্তাহিক বা মাসিক জমা দিয়ে নির্দিষ্ট সময়তে সুদ সহ জমাকারীকে ফেরত দেওয়া। মুদ্রা বিনিয়োগকারীদের জন্য এটি একটি বিশেষ গুরুত্ব বহনকারী হিসেবে পরিচিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝলাম বিভিন্ন ধরনের হিসাব। এরপর আরো হিসাব আছে, সেটা হলো ঋণ আমানতি হিসাব, রেসিডেন্স ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব। তাহলে আজকে এটুকু পর্যন্ত আমরা হিসাবটা সম্পর্কে জানলাম। তোমরা এই ব্যাপারে বিভিন্ন ধরনের বই খুলে তোমাদের বইয়ের মধ্যে বিস্তারিত লেখা আছে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। করোনা মহামারীতে তোমরা বাড়িতে পড়াশোনা চালিয়ে যাবে এই আশা উদ্দীপনা রেখে আজকে অনলাইন ক্লাসে আমরা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।